পরীক্ষা পার করে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই কেপ ভার্দের। মেসির নৈপুণ্যে ৩-২ গোলে জিতে শীর্ষ ১৬তে আলবিসেলেস্তেরা। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরান। জানাজায় অংশ নেবেন কোটি মানুষ। তেহরানে অর্ধ শতাধিক দেশের প্রতিনিধি। ৬ দিনের আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই দাফন। ৮ মাস অবস্থান করে ১২ লাখ টাকার বিল বকেয়া রেখে হোটেল ত্যাগ। অভিযোগ অনৈতিক কর্মকাণ্ডেরও কাঠগড়ায় এনসিপির ৫ নেতা। তদন্ত করে ব্যবস্থার ঘোষণা দলের। লাইনে কোনো ১৭-১৮ দিন পানি নেই। প্রত্যেকটা বাড়িতে দেখেন আপনার লাইন আছে, ওয়াটার লাইন আছে, এরকম ধরনের পাইপ দেওয়া আছে। পানি সংকটকে পুঁজি করে রাজধানীতে অবৈধ সংযোগের সিন্ডিকেট। রাতের আধারে চলছে চোরাই লাইনের কারবার। লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। ব্যবস্থার আশ্বাস ওয়াসার। এবং শত কোটি টাকা মূল্যের ৩ শতাধিক গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর। ১০৮টি চলাচল অনুপযোগী। মামলা চলায় স্ক্র্যাপ করতে পারছে না কাস্টম। বাকিগুলো নষ্ট হওয়ার পথে। ফিফা বিশ্বকাপের খবর। অগ্নি পরীক্ষা পার করে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করেছে কেপ ভার্দে। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে শীর্ষ ১৬তে উঠেছে আলবিসেলেস্তেরা। আসরে ৭ম গোলের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে লিওনেল মেসির গোল সংখ্যা এখন ২০। করেছেন একটি অ্যাসিস্টও। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের ম্যাচ রিপোর্ট। অবিশ্বাস্য অদম্য কেপ ভার্দে। সর্বজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পুরো ১২০ মিনিট পর্যন্ত লড়াই করলো চোখে চোখ রেখে। কিন্তু ফুটবল বিধাতা জয় লিখে রেখেছিল আর্জেন্টিনার নামের পাশেই। মায়ামিতে কোনো ম্যাচ নয়, সমর্থক আর দুদলের খেলোয়াড়রা যেন চড়েছিলেন আবেগের রোলার কোস্টার রাইডে। কখনো এগিয়ে যাওয়ার আনন্দ, আবার কখনো গোল হজমের হতাশা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে যুদ্ধ জয় করে আর্জেন্টিনা। ৯০ মিনিট পর্যন্ত সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নাটকীয় ম্যাচের শেষ ৩০ মিনিটের পরতে পরতে ছিল রোমাঞ্চ। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ের প্রথমার্ধেই সমতা আনে ব্লু শার্ক নামে পরিচিত কেপ ভার্দে। চোখ ধাঁধানো এক গোল করেন কাবরাল। তৃতীয় গোল হজমের পর সমতা আনার প্রাণান্ত চেষ্টা করে গেছে কেপ ভার্দে, কিন্তু রাতটা তাদের ছিল না। বারবার তাদের প্রতিহত করে আলবিসেলেস্তের জয়ের পার্শ্বনায়ক এমি মার্টিনেজ। তবে গ্রুপ পর্বের ৩ ম্যাচের মতো এদিনও আর্জেন্টিনার নায়ক লিওনেল মেসি এদিনও নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেনও। মায়ামির ঘরের ছেলে মেসির মাইল ফলক স্পর্শের ম্যাচ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির। ম্যাচের ১৫ মিনিটে মেসির পায়ে বল, আর্জেন্টিনার সামনে প্রথম সুযোগ। মেসি শট নিলেও তা চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ২৯ মিনিটে আসে মাহেন্দ্র খন। লিসান্দ্রো মার্টিনেজের লং পাস খুঁজে পায় মেসিকে। দারুণ ফিনিশিংয়ে ভজিনিয়াকে পরাস্ত করে আর্জেন্টিন তালিসম্যান লিড এনে দেন দলকে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ২ বিশ্বকাপে ৭ গোল করার কীর্তি গড়েন লিওনেল মেসি। লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর মাঠে দেখা যায় অন্য এক কেপ ভার্দেকে। বল পজিশনে যেমন এগিয়ে ছিল আফ্রিকান দেশটি, বেশ কবার প্রতিপক্ষ ডিবক্সেও বল নিয়ে যায় বিপজ্জনকভাবে, কিন্তু সমতা আনতে পারেনি। ৫৯ মিনিটে স্টেডিয়ামের আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেয় কেপ ভার্দে। রায়ান মেন্ডেসের বাড়ানো বল দুর্দান্ত শটে জালে পাঠিয়ে কেপ ভার্দের হয়ে সমতা আনেন দেরয় দুয়ার্তে। মায়ামি স্টেডিয়াম গর্জে ওঠে কেপ ভার্দে সমর্থকদের গর্জনে। এর ৩ মিনিট পরই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনার। এবার বিশ্ব দেখে ভজিনিয়ার বীরত্ব। মেসিকে গোল বঞ্চিত করেন ব্লু শার্ক গোলরক্ষক। শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচের নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে। আর্জেন্টিনা পা রাখে শীর্ষ ১৬তে। আর্জেন্টিনাকে রীতিমতো কাঁপিয়ে দিল কেপ ভার্দে। এই বিশ্বকাপে তারা এসেছিল অন্যতম আন্ডারডগ হিসেবে, কিন্তু মাঠে তারা যেভাবে পারফর্ম করেছে আর্জেন্টিনার বিপক্ষে, তাতে তাদের বাদ করে যাওয়াটাও এখন চমকের সমান। এই ম্যাচে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ পা রাখলেও এই ম্যাচটা একটা সতর্ক বার্তা দিয়ে রাখলো আর্জেন্টিনা দলকে। অতিরিক্ত মেসি নির্ভরতা তাদের ভোগাতে পারে নকআউটের পরবর্তী ম্যাচগুলোতে।
মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। ৩৭ বছরের নেতৃত্বের অবসান, কিন্তু অশ্রু আর স্মৃতিতে এখনও অম্লান আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরান থেকে মাশহাদ, শেষ বিদায়ের প্রতিটি পথ পরিণত হচ্ছে শোক, শ্রদ্ধা আর বিশ্বাসের মহাসমুদ্রে। প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় ১ কোটির বেশি মানুষ অংশ নেবে বলে আশা করছে প্রশাসন। ৫০টির বেশি বিদেশি প্রতিনিধি দল শ্রদ্ধা জানালেও ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের জনগণের কাছে শুধু একজন নেতা নয়, বরং গৌরব, সাহস আর শক্তির এক প্রতীক। প্রাণের অভিভাবকের জানাজা ও রাষ্ট্রীয় বিদায়ে কান্নায় ভেঙে পড়েন হাজারো মানুষ। আয়াতুল্লাহ আলী খামেনি আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়, আমাদের অস্তিত্বের গভীরে চিরকাল বেঁচে থাকবেন। তিনি আমাদের সবার সঙ্গে, আমাদের প্রিয় ইরান এবং সমগ্র উম্মার সঙ্গে চিরকাল থাকবেন। তাই আমরা কখনোই তাকে বিদায় জানাবো না। আমাদের শহীদ নেতা ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান। শহীদ ইমাম ইরান এবং ইসলামের ভবিষ্যৎ নিয়ে যে দূরদর্শিতা রেখে গেছেন তা বিবেচনায় নিয়ে আমরা অবশ্যই ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। তেহরানের বিশাল প্রার্থনা হলে শায়িত রয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। একে একে সেখানে হাজির হয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ নেতারা। কেউ নীরবে প্রার্থনা করছেন, কেউ চোখের জল মুছছেন। ৩৭ বছর দেশের সর্বোচ্চ নেতৃত্ব দেয়া মানুষটিকে শেষ বিদায় জানাতে আবেগে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। শুধু ইরানের নেতারাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ইরানের মিত্রদের পরিবারও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। ভারতের শিখ ও হিন্দু ধর্মীয় নেতাদের একটি প্রতিনিধি দলও খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিনিধি দল নিয়ে খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানান এবং পরে ইরানের প্রেসিডেন্ট সহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এবার ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি তেহরান। ইরানের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিয়েছে তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণের প্রশ্নই ওঠে না। ফলে খামেনির শেষ বিদায়ের আয়োজন, শোকানুষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের রাজনৈতিক অবস্থান ও মিত্রতারও স্পষ্ট বার্তা হয়ে উঠেছে। শোকযাত্রার প্রতিটি গন্তব্যই বহন করছে বিশেষ ধর্মীয় ও রাজনৈতিক তাৎপর্য। ক্ষমতার কেন্দ্র তেহরানের পর মরদেহ নেওয়া হবে শিয়া ধর্মীয় শিক্ষার প্রাণকেন্দ্র কোমে, যেখানে অন্তত ২০ লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। এরপর ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে শেষ গন্তব্য হবে মাশহাদ। শিয়া ইসলামের অষ্টম ইমামের মাজার এবং খামেনির জন্মস্থান হওয়ায় সেখানে আরও প্রায় ৪০ লাখ মানুষের অংশগ্রহণের আশা করছে ইরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ৮ মাস অবস্থান করে ১২ লাখ টাকার বিল বকেয়া রেখে হোটেল ট্যাগ, এমন অভিযোগে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার সহ ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে গুলিস্তানের হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনাল। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, ভাড়া না দেওয়ার পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ডও করেন অভিযুক্তরা। এনসিপি বলছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। রাজধানীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনাল গেল বছরের জুলাইয়ের ২৫ তারিখ ১০,০০০ টাকা দিয়ে হোটেলের ২টি কক্ষ বুকিং করেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার সহ ৩ জন। এরপর থেকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কক্ষ দুটিতে অবস্থান করেন কয়েক ডজন নেতাকর্মী। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘ ৮ মাসে বুকিং মানি ১০,০০০ টাকা বাদে আর ১ পয়সাও ভাড়া না দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রাতে সটকে পড়েন এনসিপির লোকজন, রেখে যান তাদের ব্যবহৃত কাপড় চোপড়। আমাদের যে AGM আছে, ফ্রন্ট অফিসের যে চার্জ আছে, তারা বারবার রিকোয়েস্ট করলো যে স্যার আমাদের অনেক টাকা হয়ে গেছে, আমাদের গ্যাস বিল দিতে হবে, পানি বিল দিতে হবে, ভ্যাট দিয়ে আমাদেরকে কাইন্ডলি টাকা দিলে আমাদের উপকার হতো। তখন এরা প্রথম থেকে ভালোই বলছে যে তোমরা চিন্তা করো না, এখানে আওয়ামী লীগ অফিস পাশে আছে, এটা সংস্কারের টাকা পয়সা অনেক কিছু আসবে, তা আসলেই তোমরা পেয়ে যাবা, তোমরা চিন্তা করো না, হোক লিখে রাখো। তো এরপর যাওয়ার পরে আবারও মৌখিক বারে বারে আমরা তাগাদা দিচ্ছি, আবার ১৫ দিন হয়ে গেল, ২০ দিন, ১ মাস, ২ মাস, ৩ মাস,
তখন আমরা ফিড আপ কী করবো আমরা চিন্তাও করতে পারছি না। ম্যানেজমেন্টের সাথে দেখা হয় যখন, তারা বলে তোমরা চিন্তা করো না, তোমরা কেনই করো, আমাদের বিশ্বাস করো না করো, আমরা কত বড় দায়িত্ব নিয়ে আছি, তা সুতরাং আমরা পাবা, তোমরা সব টাকা একবারই পেয়ে যাবা। পরবর্তীতে নির্বাচনের দিন অলৌকিকভাবে আমি বলবো আল্লাহর রহমত, 12 তারিখে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, 12 তারিখ রাত্রি থেকে তারা নাই, উধাও। কক্ষে প্রায় নারী নিয়ে আসা ও মদ্যপানের অভিযোগ হোটেল কর্তৃপক্ষের। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 2025-এর 31 ডিসেম্বর সকাল 8:30টার দিকে 724 নম্বর কক্ষে প্রবেশ করেন এক নারী, যে কক্ষে থাকতেন এনসিপি নেতা শাহরিয়ার সাখাওয়াত সহ কয়েকজন। বিকেল 4টার দিকে কক্ষ ত্যাগ করেন ওই নারী। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে সেদিন ওই কক্ষে এমন কিছুই ঘটেছিল যার খোঁজ নিতে পরে পুলিশও এসেছিল। দুর্ভাগ্যজনক, এগুলো তো সব আমার ছেলের বয়সী, তো খুব খারাপই লাগে। প্রথম দিকে মনে করেছি মেয়েটে আছে, হয়তো নিশ্চয়ই ইউনিভার্সিটি লেভেলে বা এটি এমনি আসতেই পারে, কিন্তু এইভাবে যে অনৈতিক কর্মকাণ্ড হবে এটা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, ভাড়ার জন্য যোগাযোগ করলে দলীয় পরিচয়ে হুমকি দেন অভিযুক্তরা। পরে এ নিয়ে এনসিপি কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেয় ইয়ামিনী ইন্টারন্যাশনাল। এ বিষয়ে দলটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ জানান, তদন্তে অপরাধের প্রমাণ পেলে এসএম শাহরিয়ার সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অফিসিয়ালি আমাদের কাছে আমাদের আহ্বায়ক এবং সেক্রেটারি বরাবর হোটেল মালিক কর্তৃপক্ষ একটা অভিযোগ জানায়। আমরা একটা ইন্টারনাল টিম করি, একটা 5 সদস্যের টিম, যে টিম সেদিন থেকে কাজ শুরু করে দিয়েছে। যেহেতু অভিযোগ এসেছে নানা পক্ষ থেকে, একাধিক, একটা অভিযোগ না, আমরা ইয়ামিনীর পাশাপাশি আরও একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা 2টা অভিযোগকেই আমলে নিচ্ছি। আমরা শোকজ করতেছি তাকে, শোকজের জবাব উইথিন 2 ডেজ। পাশাপাশি এই তদন্ত কার্যক্রম চলার আগ পর্যন্ত তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে আমাদের সংগঠন অলরেডি তাকে অব্যাহতি দিয়েছে। তো অ্যাট দ্য সেম টাইম আমরা চিঠি ইস্যু করেছি যারা অভিযোগ দিয়েছেন, যে পক্ষ, সবাইকে আমরা শুনবো। এট দ্য সেম টাইম যদি অন্য কারো কাছে যদি এই ম্যাটেরিয়ালস দিয়ে, তথ্য দিয়ে সহযোগিতা করে, তাদের আমরা কথাও শুনতে রাজি আছি। বিষয়টাকে আমরা স্বচ্ছভাবে তদন্ত করব। এনসিপি বলছে দলে অনৈতিক কর্মকাণ্ডের কোনোই সুযোগ নেই। এক এক করে সবার ব্যাপারেই যাবে, একজনও বাদ যাবে না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকটকে পুঁজি করে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে অবৈধ সংযোগের শক্তিশালী সিন্ডিকেট। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে রাতের আধারে রাস্তা খুঁড়ে ওয়াসার লাইন থেকে সংযোগ চলে যাচ্ছে বাসাবাড়িতে। বিনিময়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে পাম্প অপারেটর, ঠিকাদার সহ চক্রের সদস্যরা। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। লাইন দিতেছে আবার কাটতেছে। রাজধানীর পূর্ব কাফরুল গভীর রাতে রাস্তা খুঁড়ে ওয়াসার মূল কোবরা লাইন থেকে পাইপ বের করছেন কয়েকজন। এরপর সেই পাইপ সুয়ারেজ লাইনের ভেতর দিয়ে পৌঁছে দেওয়া হয় গ্রাহকের বাসায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাটির নিচ দিয়ে এই পাইপগুলো নিয়ে, এবং এই যে এবার সোজা গিয়ে এই যে বাসা বাড়িগুলো আছে এইখানটায় দেখা যাচ্ছে যে এই অবৈধ সংযোগগুলো দেওয়া হচ্ছে, এবং এই অবৈধ সংযোগগুলোর ক্ষেত্রে এখনো পর্যন্ত ওয়াসা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। অবৈধ সংযোগ খুঁজতে রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বিভিন্ন এলাকায় সময় সংবাদ ক্যামেরায় ধরা পড়ে এমন অসংখ্য অবৈধ পাইপলাইন। স্থানীয়দের দাবি, লাখ লাখ টাকা হাতিয়ে প্রায় 2000-এরও বেশি অবৈধ সংযোগ দেয়া হয়েছে এসব এলাকায়। আর এসব সংযোগের কারণে বৈধ গ্রাহকদের বাসায় দিনের পর দিন মিলছে না পর্যাপ্ত পানি। মাটির নিচ দিয়ে এভাবে এই পানি সংযোগগুলো কিন্তু যাচ্ছে, এবং ওই জায়গাটায় কিন্তু ঢালাই করে দেওয়া হয়েছে। যেখানে সুয়ারেজ লাইন থেকে যে পাইপগুলো আসছে সেটি কিন্তু ওইখানটা ঢালাই করে এইভাবে মাটি চাপা দিয়ে বালু দিয়ে কিন্তু এই যে আমরা একটু আগে দেখতে পাচ্ছি পাইপ, এই পাইপের মধ্য দিয়ে কিন্তু এই সংযোগগুলো যাচ্ছে। অবৈধ লাইন দিতে এসব লাইনে পানি আছে, আমাকে সব লাইনে কোনো 17-18 দিন পানি নেই। লাইন দিতেছে আবার কাটতেছে, আবার এই পর্যায়ে চলতেছে। প্রত্যেকটা বাড়িতে দেখেন আপনি লাইন আছে, ওয়াসার লাইন আছে, এরকম ধরনের পাইপ দেওয়া আছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে গ্রাহক সেজে যোগাযোগ করা হয় ওয়াসার শেওড়াপাড়া 4 পাম্পের অপারেটর শাওনের সঙ্গে। গোপন কথোপকথনে তিনি সংযোগের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। লাইনের ব্যাপারে তাহলে একটু হেল্প করেন আপনি।
কিন্তু ক্যামেরা নিয়ে তার কর্মস্থলে গেলে পাল্টে যায় দৃশ্য। সব অভিযোগ অস্বীকার করেন শাওন। আমার ফাঁসানোর জন্য আর কি করছে, আমি যে মানে ওদের সামনে যে রিপোর্টটা দিচ্ছি, আমি এই জায়গায় দুইজন লোককে চিনি, সেটা হলো লেখক আর শান্ত। তবে সময় সংবাদের হাতে এসেছে শাওনের সম্পৃক্ততার একাধিক অডিও, ভিডিও ও অন্যান্য দালিলিক তথ্য, যা তার বক্তব্যের সঙ্গে মিল নেই। সেই সূত্র ধরে এগোতেই পরিচয় হয় চক্রের আরেক সদস্য ঠিকাদার শান্তর সঙ্গে। ব্যায়ামঘরে সবগুলো না, আমি ওইখানে 6টা 7টা কানেকশনের কাজ করছি। সিস্টেম ওয়াইজ টাকা নিয়ে তারপর ওইখান থেকে কানেকশনগুলো করে দেয়। এটা ওয়াসার সাথে, এই ওয়াসার শাওন, তারপর ওদের সাথে আরও জড়িত আছে স্বপন, হাবিব, ঠিক আছে, ওরা সম্মিলিতভাবে এই কাজগুলো আমাদেরকে করে দেয় আর কি। বিনিময়ে তারা টাকা খায়। আপনারা সহযোগিতা করলে না আমরা করতে পারো। অনুসন্ধানে উঠে আসে আরও একটি নাম, লিয়াকত। স্থানীয়দের ভাষ্য, অবৈধ পানির সংযোগের অভিযোগে একসময় কারাভোগও করেছেন তিনি। তবে এবার তার খোঁজে এলাকায় গেলেও কেউ মুখ খুলতে রাজি হননি। এসব অভিযোগ নিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের মুখোমুখি হয় সময় সংবাদ। তাদের চিহ্নিত করতে সমর্থ হব। সে যদি ওয়াসার কর্মকর্তা বা কর্মচারী হয়, উনি কিছুক্ষণ পরে আর চাকরিতে থাকতে পারবেন না, এই ক্ষেত্রে কোনো আপোষ নেই। আর বাইরের যদি লোক হয়, তখন আইনগত স্থানীয় পুলিশের সহায়তায় আইনগতভাবে কী করা সে ব্যবস্থা আমরা নেব। তবে এলাকাবাসীর প্রশ্ন, বছরের পর বছর ধরে যদি প্রকাশ্যেই চলে এই অবৈধ বাণিজ্য, তাহলে সংশ্লিষ্টদের চোখ এড়িয়ে গেল কিভাবে? সংকটের গল্প পরিণত হলো অপরাধের গল্পে, যেখানে জড়িত ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্বয়ং ওয়াসার কর্মীরাও। বহু বছর ধরে চলছে এই পানি বাণিজ্য, ভোগান্তিতে হাজার হাজার পরিবার, কিন্তু এখনো হয়নি স্থায়ী সমাধান। এখন দেখার বিষয় এই সংকট নিরসনে কি পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। শিল্পী সমিতির নির্বাচনে রাতভর ভোট গণনা শেষে জানা গেল ফলাফল। বিজয়ী শিবা শানু জয় চৌধুরী প্যানেল। চলচ্চিত্র শিল্পীর উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয়। 100 কোটি টাকা মূল্যের 304টি গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস। এর মধ্যে 108টি গাড়ি একেবারেই চলাচল অনুপযোগী বলে প্রতিবেদন দিয়েছে বিআরটিএ। তবে উচ্চ আদালতে মামলা চলায় এসব গাড়ি স্ক্র্যাপ করতে পারছে না কাস্টম হাউস। বছরের পর বছর অলস পড়ে থাকায় বাকি গাড়িগুলো নষ্ট হওয়ার পথে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ধুলোর আস্তরণে ঢাকা পড়া ভাঙাচোরা এসব গাড়ি দেখলেই মনে হবে এটি যেন কোনো ডাম্পিং স্টেশন। অধিকাংশ গাড়ির যেমন চাকা ফেটে ফ্লোরে বসে গেছে, তেমনি নষ্ট হয়ে গেছে ইঞ্জিন সহ নানা যন্ত্রপাতি। প্রকৃত অর্থে এটি চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে 3 তলা বিশিষ্ট আধুনিক কার শেড। আর এই পুরো কার শেড পরিপূর্ণ হয়ে আছে একেবারে চলাচল অনুপযোগী এসব গাড়িতে। 1250টি গাড়ি ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 2টি কার শেডে থাকা 603টি গাড়ির মধ্যে 304টি চলাচল অনুপযোগী। 10 থেকে 15 বছরের পুরনো গাড়িও এখানে রয়েছে, এবং এই গাড়িগুলো থাকার জন্য যেটা হয়, আমাদের নতুন গাড়ি যখন আমদানি হয় সেই গাড়িগুলোকে আমাদের হয়তোবা খোলা আকাশের নিচে রাখার প্রয়োজন হয়। আমরা যে কার শেডটা ব্যবহার করছি অত্যাধুনিক, এটা শেডের নিচে নতুন গাড়িগুলো থাকলে তাদের যন্ত্রপাতিও ভালো থাকবে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে 3 বছর আগে এই চালানের 182টি গাড়ি চলাচল অনুপযোগী বলে বিআরটিএ প্রতিবেদন দেওয়ার পর 74টি গাড়ি এসকেপ হিসেবে কেটে কেজি দরে বিক্রি করা হয়। কিন্তু উচ্চ আদালতে রিট পিটিশন থাকায় 108টি গাড়ির এসকেপ হিসেবে ধ্বংস করা যায়নি। এর বাইরে আরও 27টি গাড়ি রিট পিটিশন উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। 15 থেকে 20 বছর আগে আমদানি করা গাড়িও রয়েছে নষ্ট হয়ে যাওয়া এই চালানে। নিলাম বা ধ্বংসের কার্যক্রম এর ক্ষেত্রে আটকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে উচ্চ আদালতের যদি কোনো নির্দেশনা থাকে, এক্ষেত্রে উচ্চ আদালতে মামলা পেন্ডিং থাকতে পারে, রিট থাকতে পারে, সেসব কারণে ধ্বংস বা নিলামের কার্যক্রমে আমাদের একটু দেরি হয়। তবে এটা নিষ্পত্তি হলেই আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলাম বা ধ্বংসের কাজ আমরা সম্পন্ন করে থাকি। জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য 25 থেকে 30 লাখ টাকা। সেই হিসাবে এখানে অন্তত 100 কোটি টাকার গাড়ি রয়েছে। নানামুখী জটিলতায় এসব গাড়ি বন্দরে আটকা পড়ল। আমদানি মূল্য হিসেবে বিদেশে চলে গেছে লাখ লাখ ডলার। আর তাই শুল্ক জটিলতার কবলে পড়ে বন্দরে সেরে নষ্ট হওয়ার ঠেকাতে গাড়ি আমদানি নীতি আরও সহজ করার পরামর্শ ব্যবসায়ীদের। এটাতে আসলে কয়েকটা প্রসেস টেন্ডার করে ছেড়ে দিতে পারে, যে যারা নিবে তারা নিয়ে এটা যে কিছু করুক, স্ক্র্যাপ করুক কিংবা কিছু করুক, কিংবা ওনারা নিজেরা এটা স্ক্র্যাপ করে
ওনারা এটা রিলিজ করে দিতে পারেন। বিদেশ থেকে আমদানিকৃত গাড়ি 30 দিনের মধ্যে ছাড় করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড় না করা গাড়ি নিলামে বিক্রি করার জন্য বাই পেপার কাস্টম হাউজের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। বিদেশ থেকে আমদানি করা এই 304টি গাড়ি এখন চট্টগ্রাম বন্দরের কাছে এক প্রকার গলার কাটা। চলাচল অনুপযোগী হওয়ায় কাস্টম যেমন নিলামে বিক্রি করতে পারছে না, ঠিক তেমনি আইনি জটিলতার কারণে এসব গাড়ি ধ্বংস করা যাচ্ছে না। আর তাই বহুদল শ্রেণে এইসব ভাঙাচোরা গাড়ির অবস্থান থাকায় নতুন করে আমদানি করা গাড়ি রাখতে হচ্ছে অনেকটা খোলা আকাশের নিচে। চট্টগ্রাম বন্দরের কাশশেড থেকে কমল দে, সময় সংবাদ। দিনভর ভোট গ্রহণ আর রাতভর গণনা শেষে জানা গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফলাফল। আগামী 2 বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করার প্রত্যয় বিজয়ী প্যানেলের। দ্বিবার্ষিক নির্বাচনে শিল্পীদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। সারা রাত ভোট গণনার পর ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন 243 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর আরমান পেয়েছেন 173 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে 237 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন 179 ভোট। এবারে নির্বাচনে মোট 573 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 480 জন। ভোট গণনা শেষে 17টি ব্যালট বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নতুন নেতৃত্বের নাম। শিবা শানু 243 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জয় চৌধুরী 237 ভোট পেয়ে নির্বাচিত। নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরেই বিএফডিসিতে ছিল উৎসবমুখর আবহ। ভোট গ্রহণও সম্পন্ন হয় শান্তিপূর্ণ পরিবেশে। বিজয়ের পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক শিল্পীদের আস্থার প্রতিদান দিতে ঐক্য, কল্যাণ এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছে তাদের মনে এত বেশি বিশ্বাস ছিল আমার প্রতি, এত ভালোবাসা ছিল আমার প্রতি যে তাদের এই ভালোবাসা, এই বিশ্বাসের পুরোপুরি মর্যাদা আমি কিভাবে রাখবো সেইটাই এখন আমাকে বেশি ব্যাকুল করে তুলেছে। ঐক্যে নতুন কমিটির হাত ধরে শিল্পী সমিতি আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা শিল্পীদের। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিশরের ইতিহাস শেষ হলো সালা বাহিনী। রাউন্ড অফ 32 শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি ঘানা। খুলনায় দুর্বৃত্তের গুলিতে কিশোরী আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রূপসা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত 2 যুবক ওই কিশোরীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত ভ্যাট ট্যাক্সের কারণে দেশের বাজারে সিগারেটের দাম বাড়তে থাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে বিদেশি সিগারেটের চোরাচালান। ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। মধ্যপ্রাচ্য থেকে আসা অধিকাংশ যাত্রীর লাগেজে মিলছে আমদানি নিষিদ্ধ সিগারেট। গত 6 মাসে 25,000 কার্টুন সিগারেট ও বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে ফ্লাইট অবতরণ মানে এখন বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ। তল্লাশি করে এমন কোনো লাগেজ পাওয়া যাবে না যেখানে 10 থেকে 20 কার্টন সিগারেট থাকছে না। কোনো কোনো ক্ষেত্রে সিগারেটের পরিমাণ আরও বেশি। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত 6 মাসে জব্দ হয়েছে 24,364 কার্টন সিগারেট। কাস্টমস, গোয়েন্দা সংস্থা এবং আমাদের যে অ্যাভিয়েশন সিকিউরিটি যারা আছে এদের মাধ্যমে আমরা অত্যন্ত তৎপর। আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন তথ্যের মাধ্যমে অথবা আমরা স্ক্যানিংয়ের সংখ্যাটা একটু বাড়িয়ে দিয়েছি, যার কারণে আমরা প্রচুর পরিমাণ এই ধরনের অবৈধ জিনিস চোরাচালান কৃত সিগারেট জব্দ করতে সম্মত হয়েছি এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের রাজস্ব আয়ও প্রচুর হচ্ছে।
কাস্টমসের তথ্য অনুযায়ী মে মাসে জব্দ হয়েছে 5,844 কার্টন সিগারেট। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে রেকর্ড 6,542 কার্টন সিগারেট জব্দ করা হয়েছিল। মাঝে জানুয়ারিতে 1,997 কার্টন, ফেব্রুয়ারিতে 4,334 কার্টন, মার্চে 1,456 কার্টন এবং এপ্রিলে 4,191 কার্টন সিগারেট জব্দ হয়। একজন যাত্রী ব্যাগেজ রুলসের সুবিধায় সর্বোচ্চ 200 শলাকা সিগারেট আনতে পারবে। এর বেশি যদি আনা হয় সেটি আইন মোতাবেকভাবে আটক করা হয়। ব্যাগেজ রুলে বিদেশ থেকে আসা একজন যাত্রী নিজের ব্যবহারের জন্য 200 শলাকা বা 10 প্যাকেট সিগারেট বহনের ক্ষমতা রাখে, কিন্তু বিদেশে এসব সিগারেটের শুল্ক আরোপের সুযোগ না থাকায় দেশের বাজারে 3 থেকে 4 গুণ চড়া দামে বিক্রির জন্য আনা হচ্ছে। মধ্যপ্রাচ্য হচ্ছে ডিউটি ফ্রি কমার্শিয়াল বাজারের একটা হাব, তো সেখানে সস্তায় কেনা এই সমস্ত সিগারেট তারা যদি দেশীয় বাজারে শুল্কবিহীনভাবে প্রবেশ করাইতে পারে, সেক্ষেত্রে সে প্রায় 2 গুণ থেকে 3 গুণ প্রফিট করে। এই সমস্ত সিগারেটকে রাজস্ব ফাঁকি দিয়ে আমাদের দেশীয় বাজারে ঢুকানোর অপতৎপরতা চালাচ্ছে। বাংলাদেশে বর্তমানে নিম্ন স্তরের 10 শলাকা সিগারেটের দাম 62 টাকা থেকে শুরু হয়ে অতি উচ্চ স্তর প্রিমিয়াম 210 টাকা নির্ধারিত রয়েছে। অবশ্য প্রতিটি স্তরে রয়েছে সরকার নির্ধারিত সম্পূরক শুল্ক। আর মধ্যপ্রাচ্যের দুবাইতে এইসব সিগারেটের দাম বাংলাদেশি মুদ্রায় 3 থেকে 5 টাকা হলেও দেশের বাজারে 20 টাকা বিক্রি হয় বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রতিদিন অন্তত 10টি ফ্লাইট অবতরণ করছে। প্রত্যেক যাত্রীকে তল্লাশি করা গেলে কী পরিমাণ সিগারেট উদ্ধার হবে তা সহজেই অনুমান করা যায়। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। 6 মাসে কুমিল্লার সড়ক থেকে কোটি টাকা মূল্যের 2 শতাধিক সোলার লাইট চুরি হয়েছে। অনেক স্থানে খুঁটি সহ তুলে নেওয়া হয়েছে লাইট পোস্ট। রাতের অন্ধকারে চলাচলে নিরাপত্তাহীনতা সহ দুর্ভোগে বাসিন্দারা। বাড়ছে চুরি ছিনতাই। জহিরুল হক বাবুর রিপোর্ট। লাইটের একটি খুঁটিতে নেই বাতি, পোস্টের মাথায় সোলার প্যানেল থাকলেও প্রত্যেকটির বাতিসহ সামনের অংশ কেটে নিয়ে গেছে চোর। সড়কে রাতে চলাচল নিরাপদ করতে 2023 সালে কুমিল্লা সদরের গোলাবাড়ি থেকে টিক্কারচর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কে স্থাপন করা হয় খুঁটিসহ 500 সোলার লাইট। স্থানীয়দের অভিযোগ, বিগত 6 মাসে অন্তত 200 সোলার লাইট চুরি হয়েছে। অনেক স্থানে খুঁটিসহ খোয়া গেছে সোলার প্যানেল। এতে ভোগান্তিতে পড়েছেন 60টি গ্রামের লক্ষাধিক মানুষ। বেড়েছে চুরি ও ছিনতাই। উপজেলার যারা দায়িত্ব আছে, যারা উপজেলা থেকে এই লাইটগুলো আনা হয়েছিল, যারা দায়িত্বে আছে তারা যাতে এই লাইটগুলো আবার আমাদের ব্যাটারি বা পোস্টগুলো সব ঠিক আছে, এই লাইটগুলো যাতে আবার সংস্কার করে দেয়। টাকার বাড়ি আছে, এরা এদের সুবিধার্থে এই লাইটগুলা ভেঙে ফেলে। ব্রিজের উত্তর পাড় থেকে শালদর থেকে ওইটা একদম গোলাবাড়ির মধ্যে একটা লাইট রাখছে না, সব লাইট মতো হয়ে গেছে, চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে চুরি ডাকাতি বাইরে গেছে আমাদের এলাকার মধ্যে। ভারত সীমান্তমুখী সড়ক হওয়ায় চোরা কারবারিরা সুবিধার জন্য এসব বাতি নষ্ট করেছে। অনেক স্থানে হয়েছে চুরি। এই সুযোগ পেয়ে ছিনতাইকারীর উৎপাতও বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সঠিক নজরদারি রাখলে এই বাতিগুলো চুরি হতো না বলে অভিযোগ জনপ্রতিনিধির। আবেদন পুনরায় যাতে এগুলা আবার বিবেচনা করে লাইটগুলা লাগিয়ে দেওয়ার জন্য। আর পুলিশের কাছে আমার কাছে আবেদন, তারা যেহেতু এই রুটটার মধ্যে ডিউটিতে থাকে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে, তাহলে এগুলো চুরি করার প্রশ্নই আসে না। চুরির বিষয়টি তদন্ত কমিটি করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। কমিটিটা আমরা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ওখানে পুলিশ অবশ্যই ইনক্লুডেড থাকবে। আপনারা জানেন ওখানে একটা ফাঁড়িও আছে, ছত্রখিল পুলিশ ফাঁড়ি। ওই ফাঁড়িটারই এই অংশটা দেখার কথা। তো কেন এটা হয়েছে বা হচ্ছে, আমার মনে হয় আমরা তদন্ত করলে এগুলোর জবাব আসবে। 2023 সালে উপজেলা পরিষদের অর্থায়নে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় 1 কোটি টাকা ব্যয় স্থাপন করা হয় 5 শতাধিক সোলার লাইট। এতে সুবিধা পেতেন কয়েক ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, কুমিল্লা। ভারত থেকে চাল আমদানির গুজব রটিয়ে মেঘনার তীরবর্তী অন্যতম বৃহৎ ধান চালের বাজারকে অস্থির করার অভিযোগ উঠেছে মিল মালিকদের সিন্ডিকেটের বিরুদ্ধে। বাধ্য হয়েই কম মূল্যে ধান বিক্রি করছেন আশুগঞ্জ ধান চালের হাটে আসা কৃষকরা। গুজব নিয়ে প্রজ্ঞাপন জারি করে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। গেল বড় মৌসুমে সরকার 36 টাকা কেজি দরে ধান ও 1444 টাকা দরে প্রতিমন ধান সংগ্রহের দাম নির্ধারণ করে।
তবে সরকার ভারত থেকে 1.5 লাখ টন চাল আমদানি করবে। সম্প্রতি এমন গুজব রটিয়ে দেশের পূর্বাঞ্চলের অন্যতম ধান চালের বৃহৎ হাট মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের বাজারকে অস্থির করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। মিল মালিক পক্ষের দাবি, চালের মিলগুলোতে বিপুল পরিমাণ অবিকৃত চাল রয়েছে, আবার চাল আমদানি হলে দাম আরও কমে যাবে। এই অজুহাতে হাওড় অঞ্চলের কৃষক ও ব্যাপারীদের কাছ থেকে ধান কিনছেন না মিল মালিকেরা। এমন পরিস্থিতিতে হাজার হাজার মন ধান নিয়ে আশুগঞ্জ বাজারে এসে বাধ্য হয়েই কম মূল্যে বিক্রি করতে হচ্ছে তাদের। লোক হয়েছে 1200 টাকা আর ধান হয়েছে 800 টাকা, তাই এটা ফুসছে না তো। ধান কইরা আমরা লুজার, কেন লুজার? কামলা হয়েছে 1200-1500 আর ধান হয়েছে 700-800। নৌকার আমদানিটা বেশি দেখলেই আপনার বাজারটা স্ট্রাইক করে কমাইলা। এক পয়সা না ধান, আরেক হলো ধানের নাই দর, এই অবস্থানে আছে আর কি। চাইলের দর ভালো না, বন্দর চাইল টানে না, গুড়ানো চাইল টানতেছে না। রেট দিছে 1440 টাকা আর আমরা দাম 700 টাকা। বিভিন্ন দরের ধান আছে, ধান টান কিনে আমরা চাউল কোনো বেচতারি না। এদিকে খালি ধান নিয়ে জমাইতেছে, মিল টিল বন্ধ হয়ে গেছে। যারা ক্রয় করবে আর আতঙ্কের মধ্যে ফিরে গেছে গা, যারা চাইল ক্রয় করবে তারা আতঙ্কের মধ্যে ফিরে গেছে গা। এদিকে কৃষক যেন ন্যায্য মূল্য পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি বিপণন কর্মকর্তা। আর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে গুজবের ব্যাপারে সতর্ক করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে, একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে আসলে এটা গুজব, এরকম সরকারের কোনো পরিকল্পনা নাই বলে আমরা জানি। দাম যেন তারা পায় সেজন্য তাদেরকে আমরা কিছু কৃষকদেরকে উৎসাহিত করেছি যেন সরকারি ন্যায্য মূল্যে তারা বিক্রি করে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে 4,97,790 মেট্রিক টন চাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগামী 31শে আগস্টের মধ্যে এ অঞ্চল থেকে সরকার 48 টাকা কেজি দরে 4,993 মেট্রিক টন আতপ চাল এবং 49 টাকা কেজি দরে 59,272 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। পরিবারের সচ্ছলতা ফেরাতে স্বপ্নের ইউরোপে যান চাঁদপুরের যুবক মাইনুদ্দিন। তবে দালালের প্রতারণার শিকার হয়ে ঠাঁই হয়েছে যুদ্ধক্ষেত্রে। রাশিয়ার পক্ষ নিয়ে যুদ্ধ করছেন ইউক্রেনের বিরুদ্ধে। যুদ্ধে তার সঙ্গে থাকা বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এরই মধ্যে ড্রোন হামলায় মাইনুদ্দিন সহ গুরুতর আহত হন 2 জন। ছেলের এমন পরিণতিতে অসুস্থ হয়ে মারা যান বাবা। পরিবারের একটাই চাওয়া, অক্ষত অবস্থায় ফিরে আসুক তাদের সন্তান। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। আমরা মুসলিম, আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়, এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। এইভাবেই বাঁচার আকুতি জানিয়েছিলেন রাশিয়ায় যুদ্ধে থাকা চাঁদপুরের ফরিদগঞ্জের যুবক মোহাম্মদ মাইনুদ্দিন সহ আরেক যুবক। গত 18 জুন স্বজনদের কাছে পাঠানো ভিডিও বার্তায় নিজেদের দুঃসহ জীবনের কথা জানান প্রতারণার শিকার ওই 2 যুবক। তারপর থেকেই আর কোনো যোগাযোগ নেই। প্রিয় সন্তানের খোঁজ না পেয়ে শুরু হয় বৃদ্ধা মায়ের কান্না। মোটা অঙ্কের বেতনের ফাঁদে ফেলে ইউরোপের স্বপ্ন দেখায় দালাল চক্র, কিন্তু সেই স্বপ্ন এখন গুড়িবালি। রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখে ফরিদগঞ্জের মোহাম্মদ মাইনুদ্দিন ও তার সঙ্গে জামালপুরের আরেক যুবক। স্বজনরা জানান, চাঁদপুরে হাইমচরের সিরাজুল হকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাহরাইন হয়ে রাশিয়া যান মোহাম্মদ মাইনুদ্দিন সহ আরও অনেকেই। ভালো বেতনের কাজের লোভ দেখানো হয় তাদের। ছেলের এমন পরিণতিতে হৃদযন্ত্রের ক্রিয়াবদ্ধ হয়ে মারা যান মাইনুদ্দিনের বাবা। সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি। ড্রোন হামলাতে মাথায় আঘাত পায়, আঘাত পাওয়ার পরে চোখে সমস্যা দেখা দেয়। ওইখানে আমরা বয়সে ভিডিওটা পাই, পাওয়ার পর ওইখান থেকে আমরা জানতে পারি যে আমার হাজব্যান্ড আহত হয়েছে। সবাই চলে গেছে, আমার জায়গা সম্পদ নাই, এই ছাড়া আমাকে কিছু না। আমি এই পোলা নাতিন কি করবো, বউ কি করবো, এটা হইনা আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে। যে দালালের মাধ্যমে গেছে আমার ভাই, দালালকে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমরা বাড়তিতে আমরা চাই, আর যে আলম নিচে আলমের মৃত্যু চাই আমরা। দালাল সিরাজুল হকের মুঠোফোন বন্ধ, বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি। বসতঘরে তালা, স্বজনদের দেখা মিললেও কিছুই জানে না তারা। প্রতারণার শিকার হয় মোহাম্মদ মাইনুদ্দিনের পরিবার থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং একটা আমাদের কাছে মাইনুদ্দিনের মা অভিযোগ করেছেন, অভিযোগটা আমরা অনুসন্ধান করছি। আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখছি, অলরেডি জেলা প্রশাসক স্যারের কাছে আমরা চিঠি লিখেছি। ফরিদগঞ্জের পশ্চিম কাউনিয়া গ্রামের মৃত আব্দুর রহিম ও রানু বেগমের বড় ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন, তার স্ত্রী ছাড়াও এক শিশু সন্তান রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। দেখছেন সকালের সময়।
ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র আলোচনার শীর্ষ মধ্যস্থতাকারীদের হত্যার ছক কষেছিল ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, তাকে এবং স্পিকার গালিবাফকে হত্যার পরিকল্পনা করেছিল তেল আবিব। হামলার বিষয়ে তেহরান আগে থেকেই অবগত ছিল, তবে দেশের স্বার্থে এই হুমকি মাথায় নিয়েই আলোচনায় অংশ নেন বলে দাবি করেন আরাকচি। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে এসেছিল ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক, কিন্তু সেই টেবিলও নাকি নিরাপদ ছিল না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাওয়া সতর্ক বার্তা অনুযায়ী পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনা চলাকালে ইসরায়েল ইরানের প্রধান দুই আলোচককে হত্যার পরিকল্পনা করেছিল। যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই সময় আরাকচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি আরও জানান, সম্ভাব্য হামলার ঝুঁকির বিষয়টি তিনি আগে থেকেই জানতেন, তবুও আলোচনায় অংশ নিতে পাকিস্তানে গিয়েছিলেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সাহসী ইরানিরা দেশের খাতিরে মৃত্যুকে ভয় পায় না। একই সঙ্গে আরাকচি এও অভিযোগ করেন, আঞ্চলিক শান্তির উদ্যোগকে নস্যাৎ করতেই এমন পরিকল্পনা করা হয়েছিল। সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের প্রতিনিধি দলের জন্য নেওয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের যুদ্ধবিমান ইসলামাবাদ পর্যন্ত ইরানি প্রতিনিধি দলের বিমানকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। ফেরার পথে নিরাপত্তা হুমকির কারণে বিমানটি জরুরি অবতরণ করলে প্রতিনিধি দলের একটি অংশ সড়ক পথে তেহরানে ফিরে যায়। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে ভুয়া খবর এবং বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি বলে দাবি করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চলমান তাপপ্রবাহে সৃষ্ট ভয়াবহ দাবানলে পড়ছে পর্তুগালের বিস্তীর্ণ বনভূমি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দাবানলে এরই মধ্যে পড়ে গেছে দেশটির 10,000 হেক্টরের বেশি এলাকা। সেন্ট্রাল পর্তুগালের কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে 1,000-এর বেশি দমকল কর্মী। বাড়তি তাপমাত্রা আর বাতাসের কারণে দ্রুত বাড়ছে আগুনের বিস্তৃতি। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। দাউ দাউ করে জ্বলছে আগুন, বাড়ছে বিস্তৃতি। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক এলাকা। জুলাইয়ের শুরুর দিকেই তাপমাত্রার অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সৃষ্ট দাবানলে বিপর্যস্ত পর্তুগালের গুরুত্বপূর্ণ জেলা ভিজেও। স্থানীয় সময় বৃহস্পতিবার জেলাটির ভৌজেলা মিউনিসিপ্যালিটির কাছাকাছি এলাকায় সৃষ্ট দাবানলে একদিনেই পুড়ে গেছে 7,000 হেক্টরের বেশি বনভূমি। আগুনের সূত্রপাতের খবর পেয়েই যোগ দেন দমকল কর্মীরা। দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী ভৌজেলার দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 1,000-এর বেশি দমকল কর্মী। কয়েকশো অগ্নি নির্বাপক বিভিন্ন যানবাহনের পাশাপাশি 8টি বিশেষায়িত অগ্নি নির্বাপক উড়োজাহাজ ব্যবহার করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই দাবানল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানির আশঙ্কায় সেসব এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাও। শুক্রবার পর্যন্ত দেশটির বিভিন্ন জেলায় 46টি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2,500-এর বেশি সদস্য। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে 28টি অগ্নি নির্বাপক উড়োজাহাজ। সর্বোচ্চ প্রস্তুতি হিসেবে ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন ব্যবস্থা চালু করেছে দেশটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভারতের পশ্চিম ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গুজরাটের ভালসাদ শহরে পানি বাড়িঘরে ঢুকে পড়েছে। রাজকোট শহরে একটি সেতু ধসে পড়ার খবর পাওয়া গেছে। এদিকে গুয়াহাটিতে বিভিন্ন জায়গায় পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টির কারণে দীর্ঘদিন পানি জমে থাকায় ত্বকের নানা রোগের ঝুঁকিও বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতে মোট বৃষ্টিপাতের প্রায় 70% এই সময়ে হয়। তাই বৃষ্টির পানির উপরে কৃষিকাজ এবং লাখো মানুষের জীবিকা নির্ভর করে। দেখছেন সকালের সময়। আবারও ফিফা বিশ্বকাপের খবর। কেপ ভার্দের বিপক্ষে শেষ পর্যন্ত জয় পাওয়ায় যেন হাফ ছেড়ে বাঁচেন আর্জেন্টিনার সমর্থকরা। ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় ম্যাচ দেখে শীর্ষ 16 নিশ্চিতের আনন্দ নিয়ে বাড়ি ফেরেন তারা। বলেন, চাপে পড়লেও বিশ্বাস ছিল ম্যাচটা জিতবে মেসির দলই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আকাশী নীল সমুদ্রে মেসি মেসি গর্জনে ঢেউ তোলেন আর্জেন্টাইন সমর্থকরা। আকাশী নীল জার্সি পরে মেসিদের সমর্থন দিতে বিগ স্ক্রিনের সামনে ছিলেন ভক্তরা। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের বিপক্ষে এলএম10-এর ওপরেই ছিল তাদের নজর।
এক ম্যাচ পর রেকর্ড নিয়ে শুরুর একাদশে ফিরলেন মেসি। সেখান থেকেই সমর্থকদের উল্লাস শুরু। তারা বিশ্বাস রেখেছিলেন লিওই হবেন আলবি সেলেস্তেদের ত্রাতা। আরো বেশি সে আগ্রাসী এবং আমরা ওনার কাছ থেকে আরো কয়েকটি গোল পাবো। প্রথমত মনে করছিলাম ম্যাচ ড্র হবে, পরে দুর্দান্ত একটা গোলের সাথে আমরা ম্যাচ জিতে গেছি। মেসির দিক থেকে সে 100% দিয়েছে, আমরা মেসিকে নিয়ে কোনো আপসেট নাই। গ্রুপ পর্বে স্পেন উরুগুয়েকে রুখে দেওয়া ভুজিনিয়াদের নিয়ে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা নির্ভর ছিলেন। তবে বারবার লিড হারানোর পর হতাশা আর টেনশন গ্রাস করে তাদের। কিন্তু মেসিদের উপর বিশ্বাস এক মুহূর্তের জন্য কমেনি। ফার্স্টে যখন গোল পড়ছে তখন তো অনেক খুশি ছিলাম, পরের বার যখন ওই দলে যখন গোল দিছে তখন আবার টেনশন। 2-2 হয়ে গেছে যখন, তখন আমার প্যানিক অ্যাটাক হয়ে গেছিল ভাই, আমি লিটারালি কান্না করতেছিলাম। আমরা তো ভয় পেয়েছিলাম যে আমরা হেরে যাব, তবে লাস্ট মোমেন্টে আমরা জিতেই গেলাম। স্কালোনির দলের ছন্দের প্রার্থনায় ছিলেন টিএসসির সমর্থকরা, যেই প্রার্থনা ফুটবল বিধাতাও ফিরিয়ে দিতে পারেননি। দুর্দান্ত কামব্যাকে আর্জেন্টিনা শেষ 16তে পৌঁছানোই শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রইল সমর্থকদের। কেপ ভার্দে ছোট দল না, ছোট দল হলে কেপ ভার্দে 32 খেলতে পারতো না। তোমরা পর্তুগাল নিয়ে আসো, ব্রাজিল নিয়ে আসো, চোর লাস্টে যে কোনো টিম নিয়ে আসো, আমরা খেলবো, এই লোকটা খেলবে, আসো খেলবো। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে টিএসসির আর্জেন্টাইন সমর্থকরাও জয়ের আলোয় আলোকিত হয়েছেন। রুদ্ধশ্বাস লড়াই শেষে জয়ের আনন্দে মাতোয়ারা সবাই। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিল মিশর। প্রায় 1 শতকের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিয়েছে আফ্রিকার দেশটি। অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে 4-2 গোলে হারিয়ে ইতিহাস গড়ে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে মোহাম্মদ সালার দল। প্রায় 1 শতকের অপেক্ষা অবশেষে বিশ্বকাপের নকআউট মঞ্চে সেই অধরা জয়ের স্বাদ পেল মিশর। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে আফ্রিকার দেশটি। নকআউট পর্বের প্রথম জয় তো বটেই, সেই সাথে প্রথমবারের মতো বিশ্বকাপের রাউন্ড অফ 16-এও জায়গা করে নিল মিশর। 7 বারের মহাদেশীয় চ্যাম্পিয়ন হলেও এটি তাদের মাত্র 4র্থ বিশ্বকাপ। এবারের আসরের আগে বিশ্বকাপের মূল পর্বে একটিও জয়ের স্বাদ পায়নি তারা। কিন্তু এবার যেন গল্পটা ভিন্ন। গ্রুপ পর্বে 1 জয় ও 2 ড্রয়ে রানার্স আপ হয়ে রাউন্ড অফ 32-তে পা রাখে মিশর। ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মিশর। এর ফল পেতে অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। 13 মিনিটে ইমান আশুরের গোলে লিড নেয় তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে 55 মিনিটে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপর ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত 90 মিনিট 1-1 গোলের সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে একের পর এক আক্রমণ চালায় দুই দল, তবে অধরা সেই গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই যেন ভাগ্য সহায় হলো মিশরের। হ্যারি শুটারের নেয়া প্রথম শটটি চলে যায় গোলবারের ওপর দিয়ে, আর লুকাস হেরিংটনের নেয়া 4র্থ শটটি ফিরে আসে পোস্টে লেগে। মিশরের বিশ্বকাপ ইতিহাসে এটি মাত্র 2য় নকআউট ম্যাচ। এর আগে তারা একবারই নকআউট পর্বে খেলেছিল 1934 সালের বিশ্বকাপে। সেবার অবশ্য পুরো আসরই অনুষ্ঠিত হয়েছিল সরাসরি নকআউট পদ্ধতিতে। সে আসরে প্রথম রাউন্ডে হাঙ্গেরির কাছে 4-2 গোলে হেরে বিদায় নিতে হয়েছিল মিশরকে। ঐতিহাসিক এই জয় মিশরের ফুটবল ইতিহাসে নতুন এক মাইল ফলক। আর সেই স্বপ্ন আরও দীর্ঘ করার লক্ষ্য নিয়েই এবার রাউন্ড অফ 16-এর প্রস্তুতি নেবে মিশর। আহমেদ হৃদয়, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অগ্নি পরীক্ষা পার করে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই কেপ ভার্দের। মেসির নৈপুণ্যে 3-2 গোলে জিতে শীর্ষ 16-তে আলবি সেলেস্তেরা। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরান। জানাজায় অংশ নেবেন কোটি মানুষ। তেহরানে অর্ধশতাধিক দেশের প্রতিনিধি। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই দাফন। এবং 8 মাস অবস্থান করে 12 লাখ টাকার বিল বকেয়া রেখে হোটেল ত্যাগ। অভিযোগ অনৈতিক কর্মকাণ্ডেরও কাঠগড়ায় এনসিপির 5 নেতা। তদন্ত করে ব্যবস্থার ঘোষণা দলের। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মিসবাহুল আলিফ। ধন্যবাদ লিবি। আন্তর্জাতিক সময়টি আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।